লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের ইস্তেহার প্রকাশ, দিদির 10 শপথ। তবে এই ইস্তেহারের আদৌ কি কোনো প্রাসঙ্গিকতা রয়েছে? তৃণমূল কোনো সর্বভারতীয় দল নয়, তবে ইন্ডিয়া জোট যদি সরকার গঠন করে তাহলে এই ইস্তেহার বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই তৃণমূল কিন্তু আজকে সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিল। তাহলে এই বিষয়টা ঠিক আদৌ কি কোনো মানে দাঁড়ালো? আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন দাওয়ালের সম্পাদক শঙ্খদীপ দাস, তাকে জিজ্ঞেস করবো এই যে তৃণমূল সর্বভারতীয় দল নয়, তার সঙ্গে ইন্ডিয়া জোট যদি ক্ষমতায় আসে তাহলে এই জিনিসের বাস্তবায়িত হবে, ইস্তেহারটা প্রতিফলন ঘটবে, এরকম একটা বিষয় বলা হলো। এবং সেখানে দেখা গেল যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আজকে আসামে প্রচারে রয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এই ইস্তেহার প্রকাশনাতে থাকলেন না। কি বিষয়টা ঠিক দাঁড়ালো আসলে? না দেখো ঐশী, সেটা হচ্ছে যে কোনো ইলেকশনে কোনো পলিটিক্যাল পার্টির একটা তো এজেন্ডা ফর ইলেকশন থাকবে, যে আমি এই ভোটটা যাচ্ছি, আমার এজেন্ডা কি আছে। ফলে তৃণমূল এখন সর্বভারতীয় দল নয়, মানে ধরো সরকারিভাবে সর্বভারতীয় দল নয়, এবং তৃণমূলের প্রেজেন্সও সর্বভারতীয় স্তরে নেই। মেঘালয়ে অল্প একটু আছে, আসামে আছে, পশ্চিমবঙ্গে মেইনলি, কিন্তু তার তো একটা এজেন্ডা থাকবে। সেই এজেন্ডাটাই তৃণমূল আজকে তুলে ধরলো, পাবলিশ করলো। এখন কোয়েশ্চেন রিমেন্স যে দেখো তুমি একটা আঞ্চলিক দল, তো তোমার ম্যানিফেস্টোর কি মানে আছে? এটা কোনো কথা নয়। তার কারণ হচ্ছে যে অতীতেও আমরা দেখেছি যে বিভিন্ন আঞ্চলিক দল মিলে কেন্দ্রে জোট সরকার তৈরি হয়েছে। তার ফলে যে আঞ্চলিক দল তার তো একটা নিজের অবস্থান, তার তো একটা এজেন্ডা থাকবে। তো এখানে একটা প্রাক ভোট একটা সর্বভারতীয় স্তরে জোট হয়েছে, সেই জোটটা যে পশ্চিমবঙ্গে শেপ নেবে না সেটা আমরা গোড়া থেকেই বলে এসেছি, কারণ পশ্চিমবঙ্গে সেটা নেওয়া সম্ভবও ছিল না। কিন্তু ন্যাশনাল পলিটিক্সের একটা বৃহত্তর ক্ষেত্রে বিজেপি বিরোধীদের একটা জোট তৈরি হয়েছে। সেইখানে যখন তৃণমূল যাবে তারা তো নিজের কিছু এজেন্ডা থাকবে, এবং মানুষের কাছে যখন ভোট চাইতে যাচ্ছে তারা তো কিছু এজেন্ডা থাকবে। সেই এজেন্ডাটা আজকে তৃণমূল জানালো, এবং তৃণমূল নোয়িং ফুললি ওয়েল যে এই কোয়েশ্চেনটা উঠবে যে তোমরা একটা আঞ্চলিক দল, তোমরা কেন ম্যানিফেস্টো রিলিজ করছো। ওই জন্য তৃণমূল বললো যে না, আমরা তো একটা প্রাক নির্বাচন জোটের মধ্যে রয়েছি, ঠিক আছে, যে আমরা ওভারঅল একটা ইন্ডিয়া জোটের এখনো শরিক। তো সেইখানে আমাদের এই যে ম্যানিফেস্টোটা, এটা যদি আমাদের ইন্ডিয়া জোট ক্ষমতা আসার পরিস্থিতি তৈরি হয় তখন আমরা এটা ইমপ্লিমেন্টেশনের চেষ্টা করব। কিন্তু শঙ্কর, এখানে একটা প্রশ্ন যে তৃণমূল একটা একক দল এই জোটের মধ্যে রয়েছে, জোটে তো আরো অনেক দল রয়েছে, তার সত্ত্বেও তৃণমূল যদি একটা ইস্তেহার প্রকাশ করে বলে এটা আগামী দিনে ইন্ডিয়া জোটের একটা ইস্তেহারে পরিণত হবে, সেটা কিভাবে সম্ভব হবে? না, সেটা হচ্ছে যে যখন তৃণমূল কিছু পয়েন্টার দিল, আমি বললাম যে এজেন্ডা ফর ইলেকশন, যে আমরা এই এজেন্ডা নিয়ে ভোটে যাচ্ছি এবং আমরা একটা বৃহত্তর জোটে রয়েছি সর্বভারতীয় স্তরে। তো যখন যদি সত্যি আজকে ইন্ডিয়া জোট ক্ষমতা আসতে পারে তখন একটা অভিন্ন ন্যূনতম কর্মসূচি তৈরির চেষ্টা করবে হবে, এবং তৃণমূল তখন পুশ করবে যে এই যে পয়েন্টার গুলো যেগুলো আমরা 10 শপথের কথা বলেছি সেগুলোকে অ্যাজ মাচ অ্যাজ সেগুলোকে মানে অ্যাকোমোডেট করার। এবং ইন্টারেস্টিং তুমি দেখবে যে কংগ্রেসের যে শপথ বা কংগ্রেসের যে ম্যানিফেস্টো, ডিএমকে যে ম্যানিফেস্টো এবং তৃণমূলের যে বক্তব্য, খুব বেশি দূরত্ব নেই, কিন্তু একটা অনেকটা কমনারিটি আছে। তো ফলে যদি সত্যি এরকম একটা পরিস্থিতি তৈরি হয় যে এরা একটা সবাই মিলে সরকার গঠনের জায়গা বিকল্প একটা জোট তৈরি করতে পারে, তখন দেখা যাবে। তাহলে এই যে আজকে ইস্তেহার প্রকাশ করা হলো, 10 শপথ নেওয়া হলো, তাহলে এটার পলিটিক্যাল মেসেজ ঠিক কি গেল? এইটাই হচ্ছে মেন। আমরা যেগুলো এখন আলোচনা করলাম এগুলো পেরিফেরাল আলোচনা। আজকে যে 10টা শপথ বলা হলো, তুমি ভেরি ইন্টারেস্টিং, তুমি আমাকে যে পয়েন্টার গুলো প্রেস কনফারেন্স থেকে পাঠাচ্ছিলে সেই পয়েন্টার গুলো যদি আমি দেখি ভালো করে, তুমি প্রেস কনফারেন্স থেকে যেগুলো লাইভ পাঠাচ্ছিলে, যে বর্ধিত আয়, শ্রমিকের সহায়, সমস্ত জব কার্ড হোল্ডারদের 100 দিনের কাজের গ্যারান্টি দেওয়া হচ্ছে, বা দেশ জুড়ে বাড়ি হবে সবারই, দেশের প্রত্যেককে বাড়ি দেওয়া হবে। এইগুলো কি? এইগুলো তৃণমূল আইডেন্টিফাই করতে চাইছে যে এই গত 10 বছর ধরে যে নরেন্দ্র মোদী সরকার দেশে রয়েছে এবং তার যে আজকে দিনের প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি এবং আজকের যে পরিস্থিতি, সেখানে একটা বড় গ্যাপ রয়েছে, তৃণমূল দেখাতে চাইছে। ঠিক আছে, পশ্চিমবঙ্গের নিরিখে গত 2 বছর ধরে পশ্চিমবঙ্গের মানুষ যারা জব সিকার তারা 100 দিনের কাজ পাচ্ছে না। কেন্দ্র যে দুর্নীতির অভিযোগ করেছে, যে এখানে দুর্নীতি হয়েছে বা যাই হোক না কেন, যে মোট কথা হচ্ছে এখানে 100 দিনের কাজ এই আর্থিক বছরে একটা টাকাও পশ্চিমবঙ্গে ঢোকেনি, এবং হচ্ছে যে কেউ কাজ পাচ্ছে না। তো সেই জায়গাটা পিন পয়েন্ট করতে চাইছে তৃণমূল, যে দেখো যে আমরা ক্ষমতায় যদি আসি কোনো না কোনো ভাবে, তাহলে সবাই কাজ পাবে। বা এই যে কথা বলা হচ্ছে যে দেশ জুড়ে বাড়ি হবে সবারই, তার মানেটা কি? তার মানে যে আবাস যোজনায় 2022 সালে পশ্চিমবঙ্গের জন্য 8,200 কোটি টাকা বরাদ্দ হলো, কিন্তু সেই টাকাটা এলো না। তার কারণ হচ্ছে সেখানেও দুর্নীতির অভিযোগে টাকাটা আসেনি, সেটা একটা অন্য বিতর্ক। ঠিক আছে, কিন্তু তৃণমূল বলতে চাইলো যে দেখো মোদী গভর্নমেন্টে তো সবার বাড়ি হচ্ছে না,
হচ্ছে কি একদম। এই যে প্রতিশ্রুতি যে 2022 সালের মধ্যে দেশের সবার মাথায় পাকা ছাদ হবে, হয়েছে কি? হয়নি। তাহলে ওই জায়গাটাকে পয়েন্ট করতে চাইছে, পশ্চিমবঙ্গে তো আবাস হয়নি সবার মাথায়, তাহলে আমরা আবাস দেবো কি দেবো না সেটা পরের কথা, কিন্তু প্রাইমারি জিনিস হচ্ছে যে গ্যাপ, আজকের দিনে যে গ্যাপগুলো রয়ে গেছে সেটাকে তৃণমূল আইডেন্টিফাই করতে চাইছে। আর কি আইডেন্টিফাই করতে চাইছে? দেখো এই যে জ্বালানির জ্বালা কমবে, দেশের জ্বালা কমবে, তার মানে হচ্ছে যে পেট্রোল পণ্যের প্রাইস স্টেবিলাইজেশন। দেখো ওভারঅল যে ডিজেল এবং পেট্রোল পণ্যের দাম, পেট্রোলের দাম, সেটা হচ্ছে যে এই মোদি গভর্নমেন্টের সময় আমরা একটা আপওয়ার্ড যে দেখেছি, 100 টাকা পেরিয়ে গেছে। ফার্স্ট টাইম যে পেট্রোল বা ডিজেলের দাম যে 100 টাকা পেরিয়ে গেছে সেটা এই গভর্নমেন্টের সময়তেই হয়েছে। অথচ দেখা গেছে যে ইন্টারন্যাশনাল যে ক্রুড মার্কেটে যে ক্রুড লেভেলের অয়েলের প্রাইস সেটা অনেকটাই সফট, কিন্তু কোথাও একটা প্রাইস স্টেবিলাইজ করছে না, যে ক্রমশ এটাকে হিট করছে। এবং এই ডিজেলের দাম বাড়াটা মূল্য বৃদ্ধির একটা বড় কারণ, ঠিক আছে? তো সেইটাকে তৃণমূল আইডেন্টিফাই করছে যে দেখো নরেন্দ্র মোদী সরকার 10 বছরে কিন্তু এই প্রাইস স্টেবিলাইজেশনটা করতে পারেনি। তো ফলে এটা যতটা না তৃণমূলের ইস্তাহার, তার থেকে বেশি পিন পয়েন্ট করা হচ্ছে যে বিজেপি কি করতে পারেনি। বা এই যে আজকে ধরো উজ্জ্বলা যোজনা কথাটা তোমাদের প্রেস কনফারেন্সে যখন এই অমিত মিত্র ব্যাখ্যা করছিলেন, উনি কি বলেছেন যে সিস্টেমটা কি, উজ্জ্বলা যোজনা 850 টাকা দিয়ে কিনতে হবে সাবসিডি, কিন্তু এই 850 টাকাটাই বা কজনের রয়েছে, তাই না? তো এই কোয়েশ্চেনগুলো তৃণমূল এই যে ম্যানিফেস্টো যেগুলো আজকে ঘোষণা করেছে, সেইটা হচ্ছে যতটা না তৃণমূলের মানে গিয়ে করব, মানে ক্ষমতায় এলে করব, সেটা তো দেখা যাবে, ক্ষমতায় যদি আসে তখন অনেক কিছু করার আছে, কিন্তু আজকে পিন পয়েন্ট করা যে কি হয়নি, কোথায় কোথায় গ্যাপ থেকে গেছে। এই যে বলছে যে 1000 টাকা করে বার্ধক্য ভাতা দেবো বা অন্যান্য সোশ্যাল সিকিউরিটি দেবো, সেটা বলছে কারণ তার কারণ হচ্ছে যে দেখো সোশ্যাল সেক্টরে স্পেন্ডিং এই গভর্নমেন্টের লাস্ট দুটো ফাইন্যান্সিয়াল ইয়ার অনেক কমে গেছে। ধরো এই ম্যানিফেস্টোয় কি আছে, যে আবার কিছু কিছু এটা আছে যে তৃণমূল সরকারের যেটা অভিজ্ঞতা সেখানেও অ্যাড করা আছে। মানে ধরো নরেন্দ্র মোদী বলছেন যে 80 কোটি মানুষকে আমরা ফ্রি রেশন দেবো। তৃণমূল ওখানে কি অ্যাড করেছে যে দুয়ারে রেশন পৌঁছে দেবো মাসে 5 কেজি করে। তো ফলে এইটাকে তুমি ওইরকম টিপিক্যাল ম্যানিফেস্টো হিসেবে না দেখে, দিস আর মোর পলিটিক্যাল পয়েন্টস এগেনস্ট বিজেপি, এভাবে ব্যাপারটাকে দেখো, ঠিক আছে? কারণ তৃণমূলকে তো ভোটটা নিতে হবে, এবং তৃণমূল এবারে এজেন্ডা কি, এই ইলেকশনে মেইন এজেন্ডা হচ্ছে যে পশ্চিমবঙ্গের মানুষের প্রতি বঞ্চনা। পশ্চিমবঙ্গের মানুষরা 100 দিনে কাজ পাচ্ছে না, কাজ করেও টাকা পাচ্ছে না, আবাসে যোজনার টাকা পাচ্ছে না, ঠিক আছে? তো সেই জায়গাটাকে হার্ট করতে চাইছে তৃণমূল এই ম্যানিফেস্টোর মাধ্যমে। আবাসের টাকা বা 100 দিনের টাকা পাচ্ছে না, কিন্তু এক্ষেত্রে তো একটা দুর্নীতির বিশাল বড় অভিযোগ রয়েছে, এবং সেক্ষেত্রে টাকাটা আটকে দেওয়া হয়েছে বলে কেন্দ্রের অভিযোগ। তাহলে সেক্ষেত্রে বিষয়টাকে কিভাবে দেখছেন? না দেখো, ব্যাপার এখানে একটা খুব মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে যে মজা ঠিক নয়, এতগুলো মানুষের টাকা আটকে আছে আমি মজা বলি কি করি, কিন্তু পলিটিক্যালি ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট আছে, সেটা হচ্ছে 100 দিনের কাজের তো একটা আইনি অধিকার দেওয়া, মানুষের কাজের অধিকারকে নিশ্চিত করে। সেই আইনে একটা ক্লজে বলা আছে যে কোনো স্টেটে যদি করাপশন হয় তাহলে সেন্টার চাইলে ফান্ড বন্ধ করে দিতে পারে। তৃণমূলের বক্তব্য হচ্ছে যে সরকার তো মাই বাপ, ঠিক আছে? মানে ধরো তুমি কেন্দ্র থেকে টাকাটা বন্ধ করে দিলে কাকে? এই যে লক্ষ লক্ষ মানুষ এখানে জব সিকার্স, তাদের টাকা বন্ধ করে দিলে, তুমি পুরনো টাকা দিচ্ছ না এবং নতুন কাজের টাকা বন্ধ করে দিচ্ছ, তাতে তুমি শাস্তি কাকে দিচ্ছ? সাধারণ মানুষকে। সরকার তো মাই বাপ, তৃণমূলের বক্তব্য হচ্ছে সরকার মাই বাপ। সরকার কখনো সাধারণ মানুষের টাকা বন্ধ করতে পারে না। সরকার, কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে বা কারোর বিরুদ্ধে তদন্ত যা ইচ্ছা করুক, কিন্তু নিচের মানুষের টাকা বন্ধ হবে কেন? মানে ধরো আজকে তোমার বাড়িতে তোমরা 4-5 জন ভাই বোন আছো, ঠিক আছে? সেখানে তোমার এক ভাই বা বোন সে রোজ বিস্কুট চুরি করে খায়, তা বলে কি তোমার বাবা তোমাদের সবার জন্য বিস্কুট আনা বন্ধ করে দেবে যে একজন চুরি করে বলে? তো সেটা তো সলিউশন না। কারণ বাবা মার বা সরকারের রেসপন্সিবিলিটি হচ্ছে যে, এটা আমি বলছি দেখো তৃণমূলেরও ন্যারেটিভ, মানে আমি বলছি না, সেটা হচ্ছে যে সরকারের কাজ হচ্ছে মানুষের কাছে সুবিধা পৌঁছে দেওয়া। সেখানে যদি করাপশন হয়ে থাকে সেটাকে অ্যাড্রেস করতে হবে, লোককে ধরতে হবে, অ্যারেস্ট করতে হবে, ইত্যাদি প্রভৃতি নানা রকম প্রক্রিয়া আছে। কিন্তু টাকাটা যদি বন্ধ করে দাও তাহলে কত লক্ষ মানুষ এফেক্টেড হচ্ছে। পশ্চিমবঙ্গে কত লক্ষ মানুষ গত 1 বছর 2 বছরে কাজ পায়নি। এই যে আবাসের টাকা আটকে গেল, তার জন্য কত লোকের বাড়িতে এই বর্ষাতে ছাদ পেল না গত বর্ষায়, এটা একটা পার্টিনেন্ট কোয়েশ্চেন। ধরো
রাজীব গান্ধী একটা সময় বলতেন যে আমরা যদি কেন্দ্র থেকে 1 টাকা পাঠাই তাহলে 20 পয়সা গিয়ে পৌঁছে। তাহলে রাজীব গান্ধী যদি তখন বলতেন যে না আমি আর কেন্দ্র থেকে টাকাই পাঠাবো না, যেহেতু 20 পয়সা পৌঁছে 80 পয়সা খাওয়া সবাই লুটে ফুটে খেয়ে নেয়, তাহলে আর টাকা পাঠাবো না। তো এটাই কোনো যুক্তি? তাহলে তো নিচের তলা মানুষগুলো না খেয়ে মরতো। তো আজকে তৃণমূল এই ন্যারেটিভটাই তৈরি করতে চাইছে যে দেখো 100 দিনের কাজ, সবাই গ্যারান্টেড কাজ পাবে, সবার মাথায় আবাস হবে। তো এইটা যতটা না ম্যানিফেস্টো, তার থেকে বেশি দিস আর পলিটিক্যাল পয়েন্টস যেটা তৃণমূল হাইলাইট করতে চাইছে। একেবারে তৃণমূলের এই ইস্তেহার আজকে রাজনৈতিক মহলে তো তরজা উস্কে দিলই, কিন্তু আগামী দিনে ইন্ডিয়া জোট সরকার গঠন করে এই তৃণমূলের ইস্তেহার বাস্তবায়িত হয় কিনা সেদিকে থাকবে আমাদের নজর। আপনারা দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানেই।